যে নিচের ধারার শেষ পদ, নিচের ধারার শেষ সংখ্যা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা একটু ধারাটা দেখি। 3 এর পরে এখানে কত আসছে? 9 আসছে। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি 9 এর পরে আবার কত আসছে? 27 আসছে। তো বোঝাই যাচ্ছে এখানে আসলে কি করা হচ্ছে, 3 গুণ করে করে সামনের দিকে আগাচ্ছে, তাই না? তার মানে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই 27 এর সাথেও যদি আমি 3 গুণ করি তাহলে কত আসে? 81 আসে। ঠিক একইভাবে এই 81 এর সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে 3 এই কি 3, 3 8 কত? 24। তাহলে পরবর্তী সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই সিরিজের 243। সেটা কোথায় আছে? অপশন খ তে আছে। আমি একটু বলে রাখি, এরই মধ্যে আপনারা নিশ্চিত ধরে নিতে পারেন এই সিকোয়েন্স টাইপের ম্যাথ থেকে একটা কোশ্চেন আপনি পাবেন, এবং ধারা, গুণোত্তর ধারা, সমান্তর ধারা, ওই দুইটার যে কোনো একটা পাইতে পারেন, আর এরকম সিকোয়েন্স থেকে, সিরিজ থেকে একটা কোশ্চেন আপনার পেতে পারেন। তার মানে এখান থেকে মাস্ট বি কোশ্চেন পাবেন। ধারার অপশন জায়গাটা থেকে আপনি অবশ্যই কোশ্চেন পরীক্ষা হলে কমন পাবেন। আচ্ছা, আমরা পরে দেখি কি বলছে। সিরিজের পরের সংখ্যা কত হবে? এবারও আমরা আরেকটা সিরিজ দেখতে পাচ্ছি। সিরিজটি যদি আমি আলাদা করে এখানে লিখি, 3 এর পরে 6, 6 এর পরে আমরা দেখতে পাচ্ছি 4, 4 এর পরে 9, 9 এর পরে 5, এরপর হচ্ছে 12, তারপর 6, এবং পরের সংখ্যাটা কত হবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আমি ক্লাসগুলোতে সবসময় এটা বলি যে ধারা আপনি প্রথমে, সিরিজের ক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন পার্থক্য, তারপরে যদি দেখেন পার্থক্যে আপনার মিল না হচ্ছে, যেমন এখানে পার্থক্য কিন্তু আপনি মিল পাচ্ছেন না। 3 এর পরে 6, পার্থক্য কত? এখানে 3, 6 এর পরে কত? 4, তার মানে কি 2, 4 এর পরে কত? 9, তার মানে কি 5। এখানে পার্থক্যের কোনো সিকোয়েন্স আসলে আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনি কি করবেন? তার পরবর্তীতে আপনি একাধিক চিন্তা আসতে পারে, পরবর্তীতে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ধারার মধ্যে দুইটা ধারা, মানে একটা সিরিজের মধ্যে দুইটা সিরিজ খোঁজার চেষ্টা করবেন। দুইটা সিরিজ মানেটা কি? ধরেন আমি যদি এমন করি, এদেরকে মার্কিং করি 1 2 3 4 5 6 7, তাহলে 8 নাম্বার সংখ্যাটা কত হবে? 8 নাম্বার পজিশনের সংখ্যাটা কত হবে আপনার কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আপনি এই একটা ধারার মধ্যে দুইটা ধারা খুঁজে বের করেন, এই সিরিজটার মধ্যে দুইটা সিরিজ খোঁজার চেষ্টা করেন। দুইটা সিরিজ কিভাবে খুঁজবেন? জোড় সংখ্যকগুলোর একটা সিরিজ, বিজোড় সংখ্যকগুলোর আরেকটা সিরিজ চিন্তা করেন। তার মানে আপনি দেখেন 3 এর এক নাম্বার পজিশনের পরে বিজোড় পজিশন 3, 3 এর পরে বিজোড় পজিশন কত? 5, 5 এর পরে কত? 7। আপনি কি বুঝতে পারছেন যে আপনাদের এখানে প্রশ্নে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে জোড় পজিশনের মান জানতে চাইছে। তাহলে জোড় পজিশনটা একটু খেয়াল করে দেখেন। 3 এর পরে কত হচ্ছে? এখানে 4 নাম্বার পজিশনে 9, 9 এর পরে কত হচ্ছে? 12। খেয়াল করে দেখেন তো, 6 থেকে 9 হয়েছে, কত বৃদ্ধি পাইছে? এখানে 3 বৃদ্ধি পেয়েছে। আবার আপনি যদি 9 এর সাথে 3 যোগ করেন তাহলে আবার কত আসতেছে? 12 আসতেছে। তার মানে 12 এর সাথে যদি আরেকটা 3 যোগ করেন তাহলে পরবর্তী সংখ্যাটা পাওয়ার কথা। 12 এর সাথে 3 যোগ করলে আমরা কত পাবো? 15। তার মানে আমাদের 8 নম্বর পজিশনের যে সংখ্যাটি সেটা হবে কত? 20। এখানে কত? 15, 15। সবাই 15 আনসার করতে পেরেছেন। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে আসলে দুইটা সিকোয়েন্স ছিল। আর অপর সিকোয়েন্সটা কি ছিল? অপর ছিল যেটা 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছিল, 1 করে বৃদ্ধি পাচ্ছিল, তাই না? তো এইটা আমাদের কাছে জানতে চাই নাই, ঠিক আছে, যে এখানে পরে কি হবে, 6 এর সাথে 1 যোগ করলে পরবর্তীতে 7 হবে, ওইটা আমাদের কাছে জানতে চাই নাই, ঠিক আছে। ওকে, তো এই ধরনের কোয়েশ্চেন গুলো থেকে একটা কোয়েশ্চেন আপনি নিশ্চিন্ত ভাবে ধরে নিতে পারেন পরীক্ষায় পাচ্ছেন। অনেকেই আনসার করে ফেলছেন। ওকে, ফাইন। আসলে আমরা নেক্সটে দেখি কি বলছে। এখানেও ভালো করে খেয়াল করেন, এখানে তারা বলতেছে যে 3 এর পরে কত? 7, 7 এর পরে 4, তারপরে 14, 5, 21, 6। তার মানে এদের মধ্যে একটা বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে। তাহলেও এইখানে আপনি প্রথমেই ডিফারেন্সটা না দেখে একটা সিরিজের মধ্যে দুইটা সিরিজ খোঁজার চেষ্টা করেন। সেটা কেমন? আমরা যদি এখানে বলি যে 3, তারপরে কত হয়েছে? 7, তারপরে 4, তারপরে 14, তারপরে 5, তারপরে 21, তারপরে 6, নেক্সট একটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। এবার আপনি পার্থক্যগুলো একটু খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে এখানে আমরা দেখেন 1 নাম্বার পজিশনে আমাদের কত আছে? 3, 3 এর পরে কত হচ্ছে? 4, তার মানে কত বৃদ্ধি পাইছে? 1। 4 এর পরে 1 বৃদ্ধি পাওয়া হয়েছে কত? 5।
5-এর পরে 1 বৃদ্ধি পায় হয়েছে কত 6। তার মানে আপনার কিন্তু এখানে জোর পজিশনের যে সংখ্যাটা আছে সেটা জানতে চাইছে। আমরা বিজোড়ে দেখলাম যে না 1-এর পরে এখানে কত 3, 3-এর পরে 5, 5-এর পরে 7 এভাবে যাচ্ছে না, কিন্তু আমরা যদি এইটা চিন্তা করি জোর পজিশন, এটা 2 নম্বর পজিশনে ছিল, ঠিক আছে। তাহলে 7-এর পরে কত হয়েছে 14। কেমন করে হয়েছে 7 দুগুণে 14 বলা যায়। আচ্ছা 14-এর পরে কত হয়েছে মানে 21। তার মানে 7-কে 2 দিয়ে গুণ করে আপনি 14 পাইছেন, ঠিক আছে। এখন এই 7-কে যদি আপনি 3 দিয়ে গুণ করেন তার মানে 3 7-এ কত হচ্ছে 21। এর পরেরটা আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে। তার মানে 21, এই 7-কে এখন আমরা কত দিয়ে গুণ করব 2 3 তারপরে কি 4 দিয়ে গুণ করেন, তাহলে 4 7-এ কত 28। তার মানে আমরা বলতে পারি আমাদের পরবর্তী সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 28। আমরা একটু দেখতে চাই কে কে আনসার করেছেন। আফরিন মাহমুদ 28 বলেছেন, মিমি বলেছেন 15, রিফাত আপনিও 28 বলেছেন, বৃথি 28, রিপা 28, ফারজানা 28। ওকে রাইট, সবাই সঠিক আনসার করেছেন। তো সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখেন। যারা প্রাইমারি পরীক্ষার প্রার্থী আছে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে সবাই যাতে ক্লাসটা আমরা দেখতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আপনি নিশ্চিন্ত ভাবে ধরে রাখেন আজকের এই যে ম্যাথগুলো দেখাচ্ছে এখান থেকে আপনি একটা কোশ্চেন অবশ্যই পাবেন, ঠিক আছে। এই ধারার থেকে একটা কোশ্চেন পাবেন। এবার দেখেন তারা বলতেছে কি 0.3 তারপরে 0.12 0.48 যদি হয় তাহলে শূন্য স্থানে কত বসবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন 0.03 একে আপনি কি করলে 0.12 পান। আপনি দেখেন একে যদি আপনি 4 দ্বারা গুণ করেন তাহলে কিন্তু 0.12 হচ্ছে, 3 4 12। এবার 0.12 এর পরে হয়ে গেল কত 0.48। তাহলে আপনি একটু বুঝে এখানে একটু চিন্তা করে দেখেন তো 12-কে যদি 4 দিয়ে গুণ করি 4 বারং কত 48, 2 ঘর বামে দশমিক বসায় দিলে আমার কত আসে 4.8। ঠিক একই ভাবে আমরা এই কাজটা করতে পারি। এবার 48-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত আসে দেখেন 48-কে আমি নরমালি 4 দ্বারা গুণ করি, 4 8 কত 32, 32-এর হচ্ছে এখানে 2, তারপরে 4 4 16, 16 আর 3 হচ্ছে কত 19। এবার একটু খেয়াল করে দেখেন কয় ঘর পরে দশমিক ছিল 2 ঘর পরে। তার মানে আমরা যদি 2 ঘর বামে দশমিক বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি 1.92। দ্যাট মিন্স আমাদের পরবর্তী সংখ্যাটা যেটা হবে সেটা হচ্ছে 1.92। আছে কোথায় অপশন গ তে। আমরা অনেকেরই দেখতে পাচ্ছি যে আনসার সঠিক হয়েছে। ফাইন, সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখেন যাতে করে আমরা সবাই মিলে দেখতে পারি। এই যে সিকোয়েন্স গুলো দেখলেন এতক্ষণ, আমি যে সিকোয়েন্স গুলো বললাম এই টাইপের সিকোয়েন্স থেকে আপনি কিন্তু নিশ্চিতভাবে একটা কোশ্চেন পাচ্ছেন। তাহলে সিরিজের যে ম্যাথ গুলো আছে, সিকোয়েন্সের যে ম্যাথ গুলো আছে এগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে নেন। এবার আসেন পরবর্তীতে কি বলছে দেখি। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রাইমারিতে বারবার রিপিট হয়। টাইপটা কি একটু বোঝার চেষ্টা করেন। একটি রাস্তায় 100 মিটার অন্তর গাছ লাগানো হলো। ফাইন, প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এখানে বলছে রাস্তায় মোট কতগুলি গাছ লাগানো হলো। তার মানে ধরেন এই হচ্ছে একটি রাস্তা, ঠিক আছে। এই রাস্তার প্রথম গাছ এবং শেষ গাছ যেটা আছে তার মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে 2 কিলোমিটার। তার মানে 2 কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে আসি। 2 কিলোমিটার মানে আমরা কত বলতে পারি এখানে 2000 মিটার। ওকে ফাইন। এবার আসেন তারা কি বলছে আমাদের কাছে কত মিটার অন্তর অন্তর গাছ লাগাইতে বলছে 10 মিটার অন্তর। তার মানে এখানে আগে একটা গাছ লাগিয়ে নেবেন, তারপরে কত 100 মিটার অন্তর এখানে আরেকটা গাছ লাগাবেন, এদের মধ্যে পার্থক্য কত থাকবে 100 মিটার। তো এইরকম 100 মিটার পর পর যদি এখানে গাছ লাগাতে থাকেন তাহলে আপনার এখানে মোট কতগুলি গাছ লাগাইতে পারবেন আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। সহজ হিসাব হচ্ছে এই 2000-কে 100 মিটার পর পর গাছ লাগাবো, তাহলে 100 দিয়ে ভাগ করব। এবং আমি ফার্স্ট টাইম কিন্তু একটা গাছ এমনিতে লাগিয়ে নিয়েছি, তারপরে তো আমি 100 মিটার গুনতে যাব, তাই এর সাথে আমরা আরেকটি 1 যোগ করে দিব, মানে আরেকটা গাছ বেশি হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কত 20 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 21। তার মানে আমরা কতটি গাছ লাগিয়েছি
21টি গাছ লাগিয়েছি। এই যে টাইপের কোশ্চেন গুলো, এইগুলো থেকে আপনি সব সময় পরীক্ষায় কোশ্চেন পাবেন। আরেকটা বিষয়, যদি এটা স্ট্রেইট ওয়ে হয়, স্ট্রেইট ওয়ে বুঝেন তো, সরল রেখায় যদি হয় তাহলে আপনার 1 যোগ করতে হয়, ঠিক আছে, 1 যোগ করতে হয়। কিন্তু যদি বিষয়টা এমন হতো যে এরকম ট্রায়াঙ্গুলার আপনার একটা ধরেন যে আপনার ট্রায়াঙ্গুলার টাইপের একটি বাগান আছে, তাহলে পুরো বাগানের দৈর্ঘ্যটা তারা বলে দিল এখানে ধরেন 2000 মিটার, ঠিক আছে, তাহলে এখানে মোট কতগুলো গাছ লাগানো যাবে? 10 মিটার 100 মিটার পর পর যদি আপনি গাছ লাগান তাহলে কতগুলি গাছ এখানে লাগাইতে পারবেন? সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে। সেই ক্ষেত্রে আপনার 1 যোগ করার দরকার নাই। এখানে ভিতরে আরো আলোচনা আছে, আমি ওইদিকে না যাই। এই টাইপের কোশ্চেন থাকলে ডিরেক্ট আপনি কি করবেন, 100 মিটার পর পর গাছ লাগাইতে বলছে, জাস্ট 2000 কে 100 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 20টি গাছ আপনি লাগাইতে পারবেন। তো এটা যদি এরকম আয়ত ত্রিভুজ আকৃতির না হয়ে এরকম বর্গ আকৃতিরও হইতো তাহলেও গল্পটা একই হইতো। কিন্তু স্ট্রেইট ওয়ে হইলে সবসময় কি হবে, একটি গাছ বেশি লাগাতে হবে, ঠিক আছে। আসেন আমরা তাহলে পরবর্তীতে দেখি কি আছে। আমি একটু কমেন্টসে দেখি 21, হাসির মধ্যে 21, আফরিন 21, ইকবাল 21 বলেছেন, আনিকা নূর 21 বলেছেন, ফারজানা মিমি 21 বলেছেন। এই তো সবাই, আনিকা নমস্কার, ওকে। হাসি মধু, অমিত সাহা অগ্নিকন্যাকে এখানে কি করেছেন, ফাইন মেনশন করেছেন, এই তো ভালো। সবাই একটু আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করেন যাতে করে আমরা সবাই মিলে এই ক্লাসটা করতে পারি। আসেন নেক্সটে দেখি কি বলছে। আমরা এবার বীজগণিতের কিছু কোশ্চেন দেখবো যেগুলো পরীক্ষা আসার মতো, এরকম কিছু কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ 2 ভিত্তিক লগ স্কোয়ার রুট ই ভিত্তিক ই স্কোয়ার, এটার ভ্যালুটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখেন আমরা নর্মালি আমাদের ক্লাসগুলোতে এই কথাটা বলে থাকি যে লগের আর্গুমেন্টকে আমরা ভাঙবো, তবে ওই লগের বেস যা তা রেখে আমার ভাঙতে হবে। তাহলে আমরা এইটা নিয়ে আগে কাজ করি। এখানে লগের বেস কি? এখানে লগের বেস হচ্ছে স্কোয়ার রুট অফ ই। তাহলে আমরা এই যে ইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টকে আমি যেভাবে লিখি না কেন তার বেস যা আছে তার মতো করে রাখতে হবে, আর্গুমেন্ট আর বেস। তার মানে ইটাকে আমার অবশ্যই স্কোয়ার রুট অফ ইর মতো করে লিখতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমি যখন এখানে একটা স্কোয়ার রুট দিয়ে দিলাম তখন আমার এখানে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে, সেই পাওয়ারটাকে আমার দ্বিগুণ করে দিতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমরা এইভাবে চিন্তা না করি তাহলে এইভাবে চিন্তা করতে পারেন, আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, ঠিক আছে, এটা আমাকে দিতে হবে। আচ্ছা, কেন আমরা এইখানে এই বিষয়টা জানি যে একটা ই, আমরা যদি একটা ই পেতে চাই তাহলে দুইটা স্কোয়ার রুট অফ ই যদি গুণ করেন তাহলে একটা ই পাওয়া যায়। তার মানে একটা ই কে আপনি চাইলে ভেঙে এভাবে লিখতে পারেন, আপনার প্রয়োজন হয়েছে তাই আপনি লিখলেন। ওকে, এবার আমরা ক্যালকুলেশনটা করলে যেটা পাই, লগ 2 ভিত্তিক, এই কোশ্চেনটা কিন্তু হায়ার ম্যাথের কোশ্চেন, ঠিক আছে, লগ 2 ভিত্তিক লগ স্কোয়ার রুট অফ ই ভিত্তিক স্কোয়ার রুট অফ ই টু দি পাওয়ার 4। তো আমরা লগের আরেকটা সূত্র জানি, বেস, এখানে দেখেন a টু দি পাওয়ার b টু দি a log a ভিত্তিক b টু দি পাওয়ার m যদি হয় তাহলে সেটাকে লেখা যায় m ইনটু log a ভিত্তিক b, ঠিক আছে। তো সেই সুবাদে আমরা এখন পরবর্তী লাইনে এই 4টাকে বাম পাশে নিয়ে আসতে পারি, log 2 ভিত্তিক এটা এভাবেই থাকবে, তাহলে 4 log স্কোয়ার রুট অফ ই ভিত্তিক স্কোয়ার রুট অফ ই। আমরা লগের আরেকটা সূত্র জানি যে ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সেম হয় তাহলে তার মান 1 হয়। এখন এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে এখন আমরা বলতে পারি 2 ভিত্তিক 4 ইনটু 1, থাকা না থাকা একই কথা, এই অংশটুকুর মান হবে 1। অতএব এইটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি তাহলে 2 ভিত্তিক এখানে 4 হচ্ছে আর্গুমেন্ট, এইটাকে আমরা ভাঙতে পারি কি 2 স্কোয়ার করে, ঠিক আছে। এবার আবারও ক্যালকুলেশন করে দিলে এই 2টা এই পাশে চলে আসবে, লগ এখানে 2 ভিত্তিক 2, অতএব 2 ভিত্তিক 2 এর মান হচ্ছে 1। আলটিমেটলি আনসারটা আমাদের কত, 1। আমরা একদম ভেঙে চড়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আপনারা দেখে যেতে পারেন, হায়ার ম্যাথের লগের এবং সূচকের চ্যাপ্টারের ম্যাথ গুলো একটু দেখে যান, তাহলে আপনার কিন্তু হুবহু কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওকে, তিথি কর্মকার ঠিক আছে 2, ওকে, তামান্না 2 বলেছেন, আনিকা নোট 2 বলেছেন, ফাইন, সবাই আনসার ঠিকঠাক করতে পেরেছেন। আসেন আমরা তাহলে পরে দেখি কি আছে। এবার আমরা দেখতে পাচ্ছি x বাই 2 টু দি পাওয়ার a প্লাস 1 সমান যদি 1 হয় তাহলে এর ভ্যালুটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, সূচকের এই টাইপের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে পাওয়ারকে সেম করতে হয় অথবা
বেসকে সেম করতে হয়, ঠিক আছে? তার মানে আমরা এখানে কোনোভাবেই পাওয়ারকে সেম করতে পারবো না, আমরা এখানে কি করতে পারি, বেসটাকে সেম করতে পারি। চলেন আমরা এইটাকে কিভাবে লিখতে পারি, x বাই 2 টু দি পাওয়ার a প্লাস 1। এই যে 1 এর রিপ্লেসমেন্টে খেয়াল করে দেখেন, আমি যদি a এর উপরে পাওয়ার 0 দিই তাহলে তার মান কি হয়, 1 হয়। তার মানে এই 1 সমান আমি যে কোনো কিছু নন জিরো বেসের উপর পাওয়ার দিলে সেটা আমরা লিখতে পারি। তো সেই সুবাদে 1 এর রিপ্লেসমেন্টে আমার এখানে বেস যেটা আছে আমি সেটাই রাখি, কি আছে x বাই 2। এই x বাই 2 এর উপরে এখন আমি পাওয়ার কি দিয়ে দিই, 0 দিয়ে দিই, ঠিক আছে? আমি একটু দেখতে চাই কারা কারা এটা আনসার করতে পারছেন। -1 বলেছেন, আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করে নিই। এবার বেস যদি সেম থাকে তাহলে বেস গুলো এলিমিনেট হয়ে যায়। বিষয়টা কেমন, আমরা যদি বলি a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার যদি y হয়, তাহলে দেখেন বেস সেম, তাহলে পাওয়ার গুলো পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো এইবার আমরা বলতে পারি a প্লাস 1 ইকুয়াল 0, অতএব এর ভ্যালুটা হচ্ছে -1। তাহলে -1 যারা যারা বলেছেন, রিপা বিশ্বাস ঠিক আছে, রিফাত ঠিক আছে, ওকে, হাসিমধু -1 বলেছেন, মঞ্জুরুল বিসিএস ক্যাম্পেইনার, ওকে আপনিও -1 বলেছেন, ফাইন। আসেন আমরা পরে আরেকটা কোশ্চেন দেখি সূচকের। এই কোশ্চেন দেখে হয়তো অনেকেই কিছুটা ঘাবড়ে গেছেন। এই কোশ্চেনটা খুব দ্রুত সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডে আনসার করা যায়, এমনিতে নরমালি করতে গেলে বেশ সময় লাগবে। বেসিকটা আসলে বোঝা দরকার যদি আপনি খুব দ্রুত করতে চান। আমি দেখেন খুব দ্রুত কিভাবে বলছি, এরকম যদি আপনার একই সংখ্যা স্কয়ার রুট আনলিমিটেড পর্যন্ত থাকে, ইনফিনিটি পর্যন্ত যদি থাকে, তাহলে সহজ কথায় আনসার কি হবে, এইখানে যে সংখ্যাটা থাকবে সেইটা এবং সাথে আরেকটা 0, এই দুইটাই আনসার হবে সবসময়, সবসময় এটা হবে, ঠিক আছে, অলওয়েজ। তার মানে আমার আনসার কি হবে, 0 বা 10। এবার প্রশ্ন হইতে পারে এটা কেন, কিভাবে হয়? তাহলে আসেন আমরা একটু ব্যাখ্যাটাও দেখে নেই অল্প সময়ের মধ্যে। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ধরে নিব, ধরি আমাদের এখানে স্কয়ার রুট অফ 10, তারপরে আবার 10, আবার 10। এখানে ভাই এই 4টা 5টা 3টা একই কথা, কারণ ডট ডট এটা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এখানে 2টা দিয়া পজিটিভ ইনফিনিটি দিলেও যে কথা, 3টা দিয়া 4টা দিয়া দিলেও একই কথা। তার মানে এটা সমান আমরা একটা চলক ধরে নিলাম x। এখন আমরা একটু সামনে আগাতে পারবো, আমাদের এখন সক্ষমতা আছে। সেটা কি করা যায়, সেটা আমাদের প্রথম যে কাজটা করতে পারবো, আমরা অবশ্যই এটাকে উভয় পাশে বর্গ করে দেব, বর্গ করে দিয়ে একটা রুট উঠিয়ে দেবো এখান থেকে। তো আমি একটু আবারও লিখি বোঝার সুবিধার্থে, স্কয়ার রুট অফ 10 স্কয়ার রুট অফ 10 স্কয়ার রুট অফ 10 ডট 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 পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে? এটা সমান x। আমি উভয় পাশে এখন কি করে দিব, আমি বোঝার স্বার্থে উভয় পাশে বর্গ করে দেব, আমি এইভাবে লিখলাম, ঠিক আছে? এবারে স্কয়ার দিয়ে স্কয়ার রুট আমরা কেটে দিলাম, ফাইন। তাহলে আমাদের রয়ে গেল কি, একটু খেয়াল করে দেখেন, একটা 10 এখানে ফ্রি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে স্কয়ার রুট অফ 10 ডিভাইডেড স্কয়ার রুট অফ 10 ডিভাইডেড স্কয়ার রুট অফ 10। এখানে আমি কয়টা লিখছি ডাজন্ট ফ্যাক্ট হচ্ছে এটা আনলিমিটেড ভাবে চলতে থাকবে, সমান আমরা কি বলতে পারছি, x স্কয়ার। এখন মজার একটা ব্যাপার দেখেন, এই জায়গাটা যদি বুঝেন তাহলে আপনার জন্য আসলে খুব বেশি কঠিন লাগবে না। সেটা কি, একটু খেয়াল করে দেখেন, এই যে অংশটা, এই অংশটার কোনো একটা ভ্যালু কি আমরা জানি কিনা, ভালো করে খেয়াল করেন যে এই অংশের কোনো একটা ভ্যালু আমরা জানি কিনা, ঠিক আছে? এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটার কোনো একটা ভ্যালু কি আপনি জানেন কিনা? ইয়েস, আমরা জানি। তাহলে সেই ভ্যালুটা বসিয়ে দেই। সেটা কি জানি, সেটা যেটা জানি সেটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে x। কোথায়, এই যে এখানে দেখেন ধরে নিয়েছিলাম। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা সমান এখানে x ধরে নিতে পারি, আর এখানে কি আছে, x স্কয়ার আছে। এবার যদি এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমরা এটাকে একটু সাজিয়ে চাইলে কি এভাবে লিখতে পারি না, যে x স্কয়ার মাইনাস এখানে 10x, এটা লেখা যাইতে পারে। অথবা আমরা দুইটাই যেহেতু আমাদের এখানে কি আসবে, একটা 0 আসবে আর একটা হচ্ছে 10 আসবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে চাইলে এইভাবেও লিখতে পারি যে x স্কয়ার মাইনাস এখানে কত 10x ইকুয়াল কি লেখা যায়, 0। আমি চাইলে এইভাবেও লিখতে পারি, আবার পরে আমি দেখাচ্ছি আবার চাইলে আমরা কিভাবে অন্যভাবেও লিখতে পারি। তো এখানে খেয়াল করে দেখেন তো কি কমন যায়, x কমন যায়, থাকে হচ্ছে কি x দিয়া ভাগ করলে x মাইনাস এখানে 10 ইকুয়াল 0 থাকে,
ঠিক আছে, খেয়াল করে দেখেন এ আর বি গুণাকারে থাকলে তার মান যদি 0 হয় তাহলে এর ভ্যালু 0 লিখতে পারি, বির ভ্যালু 0 লিখতে পারি। ফাইন, তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে হয় কি x ইকুয়াল 0 অথবা আমরা লিখতে পারি হচ্ছে এখানে x মাইনাস 10 ইকুয়াল 0। কেমন? অতএব আলটিমেটলি ক্যালকুলেশন করলে x এর ভ্যালুটা এখানে আমরা কত পাচ্ছি? 10। তার মানে দেখেন x এর কয়টা ভ্যালু পাইছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 10। এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গিয়েছিল, তাই চলকের দুইটা মান বের হয়েছে, 0 এবং 10। কখনো কখনো প্রশ্নে পরীক্ষায় শুধু 10টা থাকে, ঠিক আছে, সেটাও আনসার হয়। সেটা কেমন? এই যে এই লাইন থেকে আমরা চাইলে এমনটা করেও করতে পারি যদি অপশনে থাকে। দেখেন তো এইখানে একটা x, এখানে x স্কয়ার কেটে দিলাম, তাহলে কি রয়ে গেল? x। অতএব x এর ভ্যালুটা কি? 10। ঠিক আছে, আপনার শুধু 10 থাকে শুধু 10 দিবেন, এবং 10 এবং সাথে 0 থাকলে ওইটাও দিতে পারেন। মাঝে যদি যোগ থাকতো তাহলে ভেঙে নিয়ে বড় মান, হ্যাঁ ওইটা আবার আরেকটা ফরম্যাট, আমি আজ ওইগুলোতে নিয়ে আসলাম না, এরকম কিছু ফরম্যাটও আছে। ঠিক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে 0 অথবা যে সংখ্যাটা থাকে। এক্স্যাক্টলি ওর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ। আসেন আমরা তাহলে পরে আসি। আমি বেসিকটাও দেখালাম, দ্রুত কিভাবে করা যায় সেটাও দেখালাম। এবার দেখেন খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে আমাদের কার ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে? x এর ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে এই সমীকরণ থেকে। আসেন আমরা একটু ক্যালকুলেশন করি। এটাকে আমরা লিখতে পারি কিভাবে? উভয় পাশে 4 করে দিতে পারি পাওয়ার, আপনি অথবা x টু দি পাওয়ার 4। আমি যদি একটু ভেঙে ভেঙে লিখি এটাকে এভাবে লেখা যায়, তাই না? তো এই পাশে আমার কি আছে? 0.1 কে আমি এভাবে লিখি 1/10, মানে দশমিক থেকে আমি ফ্র্যাকশনে নিয়ে আসি। ওকে, এবার আমার x এর ভ্যালু দরকার। ডিস্টার্ব করছে কি? 1/4। এট এনি কস্ট 4 টাকে রিমুভ করতে হবে। তাহলে কি করতে পারেন? উভয় পাশে পাওয়ার 4 করে দেন। উভয় পাশে যদি আমরা পাওয়ার 4 করে দেই, এখানেও পাওয়ার 4 করে দিলাম, তাহলে 1/10 উপরেও পাওয়ার কি করে দিলাম? 4। সমীকরণের একই কাজ উভয় পাশে করা যেতে পারে। তো এখন আমরা ভাগ করলে এখানে দেখেন এই 4 কিন্তু ভাগ হয়ে উপরে নিচে কাটা যাবে। তাহলে আর আমাদের এখানে থাকছেটা কি? থাকছে হচ্ছে x ইকুয়াল 1/10, তাই না? একবার পাওয়ার করে দিলে 1 এর উপরে পাওয়ার 4 যে কথা, 1 একই কথা, আর 10 এর উপরে পাওয়ার এখানে কি থাকছে? 4 থাকছে। আমি একটু ভেঙেই লিখছি। অতএব এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/10 এর উপরে পাওয়ার 4, মানে হচ্ছে 1 এর পরে 4টা শূন্য। 10 এর উপরে পাওয়ার যত, 1 এর পরে ততটা শূন্য লিখবেন। ঠিক আছে, এবার আসেন আমরা এটাকে যেহেতু এইভাবে আনসার নেই, তাহলে দশমিকে নিয়ে যাই। তার মানে 1 এর পরে কয় ঘর? 4টা শূন্য। 1 এর পরে কয়টা শূন্য? 4টা শূন্য। এটাকে ভাগ করলে দশমিকের পরে কয় ঘর হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর হবে। ওই ঘরগুলো ফিল আপ হবে কি? লবে আমার কি আছে? 1, তার মানে লাস্টে 1, বাকিগুলো 0 0 0 দিয়ে ফিল আপ করে দিলাম। তার মানে 0.0001 আমাদের অপশন ঘতে আমরা সেই আনসারটা দেখতে পাচ্ছি। ওকে, এবার আপনি চাইলে যারা অ্যাডভান্স তারা এই প্রশ্নটা এত ভেঙে চড়ে না করে আরো দ্রুত করতে পারে। সেটা কি? এইখানে কি আছে শুধু সেটা দেখেন। এখানে 4 আছে, তাহলে x এর ভ্যালুটা যেহেতু দশমিকে বের করতে বলছে, তাহলে এই জিরোর পরে জিরোর পরে দ্যাট মিন্স দশমিকের পরে 4টা ঘর হবে। দশমিকের পরে 1 2 3 4টা ঘর হবে। এবার লাস্টে এই 1 দিয়ে এই ঘরটা ফিল আপ হবে, বাকিগুলো 0 দিয়ে ফিল আপ হবে। আপনি চাইলে আরো দ্রুত করতে পারেন। এখন কেউ যদি বলেন যে এইটার আনসার তাহলে কি হবে? এখানে ধরেন 5 ছিল, এখানে x ছিল, 0.1 ছিল, তাহলে আনসার কি হবে? বুঝতেই পারছেন তাহলে আনসার কি হবে? x সমান 0 দশমিকের পরে কয় ঘর হবে? 5 ঘর। তার মানে 5 ঘর আমি কিভাবে লিখবো? 4টা শূন্য দিয়ে 1 দিয়ে দিব। তার মানে এই স্ট্রাকচারের কোশ্চেন যদি আসে তাহলে আপনি এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি এইখানে ধরেন 1 না থেকে যদি এমনটা থাকতো 0.1 থাকতো, তাহলে দশমিকটা আলটিমেটলি কয় ঘর চলে যাইতো? 5 থাকলে 5 ঘর চলে যাবে, 4 থাকলে 4 ঘর চলে যাবে। তার মানে এই টাইপের কোশ্চেন গুলো যদি আসে তাহলে আপনি চাইলে খুব দ্রুত এইভাবে আনসার করতে পারেন। আমাদের হাতে সব টেকনিকই আছে। আমরা চাইলে এমসিকিউ ফরম্যাটেও করতে পারবো, আমরা চাইলে বেসিক কিভাবে করতে হয় সেটাও করতে পারবো। আমাদের দুইটা জানা জরুরি। ঠিক আছে, আসলে আমরা পরে দেখি কি আছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস 2xy মাইনাস 2y মাইনাস 1 এর উৎপাদক। আমরা কিছু উৎপাদকের কোশ্চেন এখন দেখবো। তো এই ধরনের কোশ্চেন গুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখেন, x স্কয়ার প্লাস 2xy মাইনাস 2y প্লাস মাইনাস 1 এর উৎপাদক কত?
তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, আমরা উৎপাদকের যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্রের আশ্রয় নিব। a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, উৎপাদকের যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্রের আশ্রয় নিব আমরা। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ওই দুইটার আশ্রয় নিব। তার মানে ওই স্ট্রাকচারে আমার বানাইতে হবে। তো এইখানে আমার a এবং b কে হবে, আমাদের এই যে সূত্র আমরা যদি বলি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে কে a কে b হবে সেটা আমাকে একটু আইডেন্টিফাই করতে হবে। সেটা কিভাবে দেখে আইডেন্টিফাই করবেন, এইখানে দেখেন 2ab দেখে বোঝা যায় যে কে হবে a কে হবে b, তাই না? ঠিক একই ভাবে এই জায়গাটাতে আপনি একটু তাকান, 2 এর সাথে x এবং y আছে, তার মানে আপনার a কে বলবেন x, b কে বলবেন কি y। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এমনটা বলতে পারি যে এক্স স্কোয়ার, আমাদের এখানে প্লাস সাইনটা কি আদৌ থাকবে কিনা আমরা সেটা একটু দেখি। আমাদের এটা বলা যেতে পারে প্লাস 2xy, আমাদের এখানে 2y, আমাদের এই প্রশ্নটাতে একটু প্রবলেম আছে, আমরা এটা স্কিপ করে ফেলি, আমাদের টাইপিং এ প্রবলেম আছে এটা। আসলে আমরা পরেরটাই দেখি, এখানে কি বলছে দেখেন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4bc প্লাস 4c স্কোয়ার। তাহলে একই কথা, এইখানে আমরা খেয়াল করব এই জায়গাটাতে, এইখান থেকে a এবং b বানানোর চেষ্টা করব। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, আমরা ফর্মুলা 2 বলি, আর a মানে কি b বলি, আর b মানে কি হবে 2c, ঠিক আছে? তাহলে 2c মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হবে কি 2c হোল স্কোয়ার, ঠিক আছে? তার মানে দেখেন আমরা এখানে একটা সূত্র বানাইতে পারছি। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতর এটা আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখানে পরবর্তীতে বলতে পারি a স্কোয়ার মাইনাস a মানে হলো b মাইনাস b মানে হলো 2c হোল স্কোয়ার, এটা দেখতে পারি। তো উৎপাদকের ক্ষেত্রে প্রথমে a প্লাস বি মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ার পর পরবর্তীতে যে সূত্রটা পড়ে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা করার পর আর লাগে না, ঠিক আছে? পাওয়ার যখন 1 চলে আসে উৎপাদকের, এরপরে আর ভাঙার প্রয়োজন পড়ে না। এগুলা বেসিক আলোচনা আছে অনেক। আচ্ছা আসেন তাহলে স্যার কোশ্চেনে প্রবলেম, হ্যাঁ কোশ্চেনটা প্রবলেম ছিল এই জন্য আমি স্কিপ করে ফেলছি, এই পাশে মাইনাস হলে হয়ে যেত। এবার আসেন, তো আমরা এবার কি বলবো, a প্লাস বি মাইনাস হোল স্কয়ার বলবো। এটা হচ্ছে আমার a স্কয়ার, এটা হচ্ছে পুরাটা কি b স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সেটা কি a প্লাস b, a মানে হলো a প্লাস b, b মানে কি b মাইনাস 2c, ঠিক আছে? তারপরে আমরা কি লিখবো a মাইনাস b, তার মানে a মানে হচ্ছে এখানে a মাইনাস, এই যে মাইনাস b, b মানে হচ্ছে b মাইনাস 2c, তবে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে গুণ করে 2c, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উৎপাদক, এরপরে আর ভাঙার কোনো ওয়ে নাই। এইবার এরপরে যেটা করা যায় সাজিয়ে লেখা যেতে পারে। কেন ভাঙার কোনো ওয়ে নাই? যখন উৎপাদকের পাওয়ার 1 চলে আসে এরপরে আর ভাঙার দরকার হয় না, ঠিক আছে? এবার দেখেন আমরা একটু মিলিয়ে নিই, আনসার কি হবে a প্লাস বি মাইনাস 2c, a প্লাস বি মাইনাস 2c, a মাইনাস বি প্লাস 2c, আমরা অপশন ঘ তে দেখতে পাচ্ছি সেটা, ঠিক আছে? ওকে, এগুলা আপনি চাইলে অপশন টেস্ট করিও খুব দ্রুত করতে পারেন, ঠিক আছে? আমরা ওই দিকে আর না যাই, আমরা নরমালিও যদি করি তাহলেও নরমালি খুব বেশি একটা সময় লাগে না। এবার দেখেন কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এইবারও আমাদের যে কাজটা করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র বানাইতে হবে। তাহলে আমার এই 2ab এর পজিশন দেখে বুঝতে হবে কে হবে a এর পজিশনে, কে হবে b এর পজিশনে। আমরা বুঝে গেলাম যে আমাদের a এর পজিশনে হবে হচ্ছে y, আর b এর পজিশনে আসলে কি হবে 1, ঠিক আছে? তাহলে এরকম করে আমরা একটু সাজাইতে থাকি। তো এরপরে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস, আমি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে y স্কোয়ারটা প্লাস, আর এইটা মাইনাস হয়ে যাবে, ফর্মুলা 2, a মানে হলো y, b মানে হলো 1, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে এইটা 1 স্কোয়ার। ইয়েস, আমরা এই ব্র্যাকেটের ভিতরে a মাইনাস b সূত্র আবার ফেলে দিতে পারছি, স্ট্রাকচার করে ফেলতে পারছি। তো আমরা তো বলছি a প্লাস b এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ার পর উৎপাদকের ক্ষেত্রে যে সূত্রটা পড়ে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইনটু a মাইনাস বানাইতে হবে। এখানেও তাই হবে, দেখেন। এবার আমরা x স্কয়ার মাইনাস, এটাকে আমরা বলতে পারি y মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে গেল। অতএব এইবার আমরা বলতে পারি a প্লাস x, a মানে হলো x প্লাস b, b মানে কি y মাইনাস 1, a মাইনাস b, a মানে কি x মাইনাস b মানে কি মাইনাস 1,
ইয়েস, মাইনাস হচ্ছে +1 এখানে। তাহলে আমাদের একটি উৎপাদক জানতে চাওয়া হয়েছিল এখানে। একটি উৎপাদক আমাদের কি হবে, x প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এমন করেই মনে হয় এখানে মিলে যাচ্ছে। কোথায়, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, কেবল এইটাই মিলে যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু মিলতেছে না। সুতরাং আমরা ওইগুলো আনসার বলতে পারছি না। এস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, রিপা ঠিক আছে, এস এম তুহিন আহসান ঠিক আছে, রিতা আক্তার ঠিক আছে, মিমি ঠিক আছে, বিথি ঠিক আছে, ফাইন। এই তো সবাই আনসার করতে পারছেন। আসেন আমরা তাহলে পরে দেখি। এবার আসেন আমাদের কি বলছে দেখি। বীজগণিত টাইপের এই কোশ্চেন গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের ইকুয়েশন টাইপের কোশ্চেন গুলো আপনি সবসময় পাবেন। এখানে তারা বলতেছে যে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল যদি 1 হয়, অথবা এটা না বলে এটাও বলতে পারে, দুইটা একই কথা। তাহলে আপনার কাছে জানতে চাইছে কি সেটা একটু খেয়াল করে দেখেন। x ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 এর ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এই জায়গাটাকে যদি একটু কাস্টমাইজ করে লেখা যায়, যেমন এইটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করে লিখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। সেটা কি, আমি যদি এখানে লিখি এক্স স্কোয়ার, তারপরে মাইনাস ওয়ানটা আগে নিয়ে আসি, তারপরে বললাম কি মাইনাস 3x। এবার আমরা শুধু এই চিন্তাটা করার চেষ্টা করি, আমরা যা দেখতে পাচ্ছি আর কি, এইটুকুর একটা মান খুব সহজে আমরা এখানে বসাইতে পারছি। কেমন করে, এখানে দেখেন এই লাইনটার পরে কি আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারি না, মাইনাস 1 ইকুয়াল 4x লিখাই যায়, আমরা অন্য কিছু না করে, জটিলে না গিয়ে এই যে চিন্তা করি। তাহলে আমরা বলতেই পারছি এখানে, খেয়াল করে দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু কত, 4x। তাহলে এখানে বসিয়ে দিই 4x মাইনাস এখানে কি আছে 3x, তার মানে আমরা কাটাকাটি করে উপরে x নিচে x ভাগ করলে কি পাচ্ছি 1। ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন। তো এইগুলা থেকে আপনি একটা কোশ্চেন ভালো করে দেখে যাবেন, একটা কোশ্চেন পাওয়ার একটা সম্ভাবনা আছে এই টাইপের। এবার আসেন তিনটি রাশির ক্ষেত্রে আমরা কি করব, তিনটা পদের বর্গের ক্ষেত্রে আমরা কি করব। এই টাইপের কোশ্চেন গুলো প্রাইমারিতে পরীক্ষা আসছে ভাই, সামনে আবার আসবে। ঠিক আছে, এখানে a প্লাস বি প্লাস সি সমান যদি 5 হয়, a বি বি সি ইত্যাদি সমান যদি তাই হয়, তাহলে আপনার কাছে জানতে চাইছে কার ভ্যালু, জানতে চাইছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা এই বর্গের এই সূত্রটা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়ায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এই সূত্রে আশ্রয় নিতে পারি খুব দ্রুত ক্যালকুলেশন করলে। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনার কাছে মান জানতে চাইছে কার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই অংশের মান জানতে চাইছে। তাহলে এখানে a প্লাস বি এর একটা মান আছে, কত আছে, a প্লাস বি এর মান 5, তার মানে 5 স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু আমাদের কত আছে 12, তার মানে 24। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে যেটা পাবো 24, আমরা মনে হয় কোথাও একটু ভুল করে ফেলছি, না আমরা এইভাবে করতে যাচ্ছি কেন, আমরা এইটা বলি a প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সূত্র আমরা কি বলতে পারি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তার মানে এটার মান কত 25, 5 আছে, তাহলে কি হবে 5 স্কয়ার মাইনাস 2 ইনটু কত হবে 12, তার মানে 25 মাইনাস 24, তাহলে কত আসছে 1, এমনটাই হওয়ার কথা। ওকে, এস 1 আমরা পরে আসি, খুব দ্রুত এইভাবে করা যায় যেটা লাস্টে দেখলাম। এবার দেখেন তারা কি বলছে যে a প্লাস বি প্লাস সি সমান যদি 9 হয়, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান যদি 29 হয়, তাহলে a প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত হবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে যদি সূত্রের ক্যালকুলেশন করি তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানে 9 নং কত 81, এই 81 থেকে আমরা 29 বাদ দিতে পারি। 29 বাদ দিয়ে যেটা পাবো সেটা আমরা এখানে কত পাচ্ছি, 9 আছে 11 হবে, এখানে 2 হলে হাতের হচ্ছে 1 3, তাহলে 52, এটাকে আবার 2 দিয়ে ভাগ করে দেন তাহলে কত আসবে 52, তার মানে 26, তাহলে आंसरটা কি হবে 26। যদি খুব দ্রুত করতে চান, সূত্রটা না ফেলে সূত্রের ক্যালকুলেশনে যেটা হবে সেটা মান বসিয়ে আমরা খুব দ্রুত এটা করতে পারি। আচ্ছা আসলে আমরা পরে দেখি কি বলছে। পরে ওই আগের টাইপেরই একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এখানে x প্লাস, তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি হবে,
আমরা যদি এইখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো x যদি কমন নিই তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল এখানে 5, অতএব আলটিমেটলি বলতে পারি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 5x। তার মানে এইখানে এই জায়গাটাকে আমরা একটু সাজিয়ে লিখি, x ডিভাইডেড x স্কয়ার প্লাস 1 প্লাস x, এইভাবে লেখার চেষ্টা করি। তাহলে যেটা হচ্ছে x ডিভাইডেড এই অংশটুকুর একটা মান আমরা জানি, এই অংশটুকুর মান আমরা কত দেখতে পাচ্ছি 5x, এখানে বসিয়ে দিই 5x প্লাস x। অতএব আমরা ক্যালকুলেশন করলে x বাই 6x, x কাটা গিয়ে আমাদের আনসারটা কি থাকছে 1/6। 15 এর a, 15 এর a 16 কি বলতে পেরেছেন 16, আচ্ছা 26 মানে আগের কোশ্চেনটা 26 আনসার করছেন, হ্যাঁ ঠিক আছে। এরপরে যেটা বললাম এই যে টাইপের কোশ্চেন গুলো এগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরে আসেন দেখি কি বলছে। এবার তারা বলতেছে যে x কিউব মাইনাস x স্কয়ার কে আপনি ভাগ দিবেন কি দ্বারা, x মাইনাস 2 দ্বারা যদি ভাগ করেন তাহলে ভাগশেষ কত থাকবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। নরমালি যদি আপনি এটাকে ভাগ করতে যান x মাইনাস 2 দ্বারা, যদি আমরা x কিউব মাইনাস x স্কয়ার কে নরমালি ভাগ করতে যাই তাহলে বেশ সময়ের ব্যাপার, কিন্তু আমরা তা করব না। এই টাইপের কোশ্চেন গুলো ভাগশেষ বের করার সহজ ওয়ে হচ্ছে আপনি এই x মাইনাস 2 যেটা আমাদের এখানে কি ভাজক x মাইনাস 2, এই x মাইনাস 2 সমান আমরা 0 চিন্তা করব। অতএব এইখান থেকে আমরা x এর একটা ভ্যালু বের করে নিব কত 2। এখন মূল রাশিতে ভাজ্যের পজিশনে আমরা x এর ভ্যালুটা বসিয়ে দেব, দ্যাট মিন্স 2 কিউব মাইনাস 2 স্কয়ার। এইটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই আসলে আমাদের আলটিমেটলি আনসার হবে। তার মানে আমাদের ভাগশেষটা কত হবে 8 মাইনাস 4, দ্যাট মিন্স 4 আমাদের ভাগশেষ হবে। যদি এই ধরনের ভাগশেষ আপনাদের কাছে জানতে চাই তাহলে কোশ্চেনটা এইভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন, খুব দ্রুত যদি করতে চান। আসলে আমরা পরে দেখি। অপশন সি বলেছেন 1/6 বলেছেন, আফরিন 1/6 বলেছেন, ওকে 4 বলেছেন, রাইট বৃথি 4 বলেছেন, থ্যাংক ইউ, ইয়েস তাই হবে। এবার আমরা একটা সরলের মতো করে একটা সরল দেখতে পাচ্ছি। সরলের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, এই যে রেখা বন্ধনী বলা হয় এটাকে, রেখা বন্ধনীটা ফার্স্ট ব্র্যাকেটের মতো করেই কাজ করে, ঠিক আছে। যেমন আমাদের যদি a-1 রেখা বন্ধনী আছে তাহলে এটা হয়ে যাবে, রেখা বন্ধনীটা উঠায় দিলে a+1 হয়ে যাবে, ঠিক আছে, +1 এমন করে চিন্তা করবেন। তো এখন আসেন আমরা ক্যালকুলেশনটা করি। এখানে a মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস এখানে a মাইনাস a, এই বন্ধনীটা আমি উঠায় দিলে এই মাইনাস সাইনটা প্লাস হয়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। এইবার আস্তে আস্তে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট নিয়ে ক্যালকুলেশন করব। এবার এই a বিয়োগ করে দেন, তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারি, পরবর্তীতে লিখতে পারি a মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস a মাইনাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে কি হয়ে যাবে -1, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট আর আমাদের এখানে থার্ড ব্র্যাকেট রয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব, তাহলে a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে +1 অতএব থার্ড ব্র্যাকেট। এবার আমরা এটা কেটে দেই, তাহলে আমাদের এখানে রয়ে গেল a মাইনাস আর এই প্লাস গুণ করলে কি -1। তার মানে আলটিমেটলি a-1 হচ্ছে এটা আমাদের কোশ্চেন, ঠিক আছে। এই বিসিএস এর কোশ্চেন ছিল কিন্তু। আচ্ছা ওকে, নমস্কার স্যার, ওকে থ্যাংক ইউ ভট্টাচার্য। আসেন আমরা অনেকটা ম্যাথ করে ফেলছি, আপনি অনেক পরে জয়েন করেছেন মেসবি। তাহলে আমাদের আনসার কি হবে a-1। এই যে টাইপের কোশ্চেন গুলো সরল, আপনাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অপশন খ রিফাত সিদ্দিক ফারজানা মিমি a-1, ইয়েস থ্যাংক ইউ। বিথি a+1 ক্যান, বিথি তামান্না সুলতানা বিথি a+1 ক্যান, ঠিক আছে। আসেন আমরা পরে আরেকটা কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি মান নির্ণয়ের, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা নিয়ে আপনারা এই জায়গাটা দেখে ভয় পায় না, কারণ এটা আসলে দুইটা সূত্রের সংমিশ্রণ। সেটা কেমন, এই ট্যাবি এখানে আমরা আলাদা করে 4ab সূত্র চিন্তা করব আর ইনটু 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার চিন্তা করব। তাহলে এখানে 4ab সূত্র আর এখানে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলে দিলে হয়ে গেল। এখন আমরা যদি সূত্র না ফেলে ডাইরেক্ট মান বসাই, ঠিক আছে, এই 4ab এর সূত্রে আমাদের কি বলে a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার। তার মানে এখানে a + b হোল স্কয়ার মানে কি √7 হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার মানে কি √5 হোল স্কয়ার। সূত্র এটা বলে।
তারপরে ইনটু আমাদের কাছে কি বলা হচ্ছে 2 ইনটু a স্কয়ার b স্কয়ার। তো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমি একটু ওইদিকে না লিখি, এদিকেই সুন্দর করে লিখি। এখানে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 4ab এর একটা সূত্র পড়বে ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র পড়বে। ঠিক আছে, এবার আমরা 4ab এর সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান কত স্কয়ার রুট অফ 7 তার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b এর মান কত √5 হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা পরের ক্যালকুলেশনটা যদি করি 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এখানে 7 হোল স্কয়ার প্লাস স্কয়ার রুট 5 হোল স্কয়ার। ঠিক আছে, ওকে, এবার আমাদের নরমাল ক্যালকুলেশনটা করলে হয়ে যাচ্ছে। রিফাত সিদ্দিক ক বলেছেন 24। আচ্ছা আমরা একটু দেখি, এখানে 7 আর 5 বিয়োগ করলে কত হবে 2, 7 আর 5 যোগ করলে কত হবে 12, 12 দুগুণে কত হবে 24। ইজ রাইট, তাহলে आंसर কত হবে 25। এবার আসেন যারা অ্যাডভান্স স্টুডেন্ট এই সূত্রের গল্পটা যারা জানেন a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারকে ক্যালকুলেশন করলে যে কয়েকটা সূত্র হয় তার মধ্যে এটা আলটিমেট একটা সূত্র, যে এই দুইটা সূত্রকে বিশ্লেষণ করেই পাওয়া যায়। তো যারা এটা জানেন তারা কি করবে, তারা জাস্ট দেখবে এখানে কত আছে 7 আর এখানে কত 5, তার মানে 7 মাইনাস কত পরীক্ষার হলের ক্যালকুলেশন দ্রুত কি হবে 7 মাইনাস 5 ইনটু 7 প্লাস 5, তার মানে 2 ইনটু 7 5 12, 12 দুগুণে 24। পরীক্ষার হলের ক্যালকুলেশন আসলে এটাই করতে হবে, এত কিছু লিখে এত কিছু করে পরীক্ষা হলে টাইম ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে, ওকে, আসেন তাহলে আমরা নেক্সটে দেখি কি আছে। এবার আমরা পিওর পাটিগণিতে ঢুকে গেলাম। ঠিক আছে, পাটিগণিতের কিছু ম্যাথ আমরা দেখবো আপনাদের সাথে, যে ম্যাথগুলো বুট এন্ড স্টিমের ম্যাথ হবে, টাইম এন্ড ওয়ার্কের 10 এর ম্যাথ হবে, যেগুলো সবসময় পরীক্ষায় আপনি প্রাইমারিতে পাবেন। একটু কঠিন লাগে কিন্তু আমরা সহজ করে করব। এখানে কি বলছে, স্থির পানিতে নৌকার বেগ 6 কিলোমিটার ঘন্টায় স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে জানতে চাওয়া হয়েছে, তাহলে স্রোতের বেগটা কত সেটা। ঠিক আছে, তার মানে এইখানে ডিসটেন্সটা কিন্তু সেম, তাহলে আমরা সমীকরণটা আসলে ওই ডিসটেন্সের তৈরি করব, মানে দূরত্বের সমীকরণ তৈরি করব। সূত্রটা আমাদের কি দূরত্ব সমান বেগ ইনটু সময়। ঠিক আছে, আমরা জাস্ট এই সূত্রটা দিয়ে ম্যাথটা করে ফেলবো। এখন দেখেন স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ, স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এগুলো আমরা জানি। তাহলে স্রোতের বেগটা আমি জানি না, ধরে নিলাম স্রোতের বেগটা কি x, তো প্লাস নৌকার গতিবেগ কত 6, এইটা হলো স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ 6 প্লাস x, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। সাপোজ আপনি যদি এতটুকু পথ যান, তাহলে স্রোতের অনুকূলে যদি যান তাহলে আপনার গতিবেগ হবে স্রোতের গতি প্লাস নৌকার গতি প্লাস স্রোতের গতি। এখন এইটুকু যাইতে যে সময়টা লেগেছে, অনুকূলে যাইতে যে সময় লেগেছে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লেগেছে। আপনি ধরেন অনুকূলে সময়টা কত, ধরেন 1 ইউনিট সময় লেগেছে বা 1 একক সময় লেগেছে, সেটা ধরেন 1 ঘন্টা অথবা 1 মিনিট অথবা আপনার যে কোনো টাইমের ইউনিট হইতে পারে। ঠিক আছে, 1 ইউনিট সময় লাগছে, তাহলে এটা কি পাইলেন গতি ইনটু সময়, তার মানে কি দূরত্ব, সেই একই দূরত্ব এইবার প্রতিকূলে যাবে, প্রতিকূলে মানে কি নৌকার গতি মাইনাস স্রোতের গতি। এই জিনিসটা খেয়াল রাখবেন, 6 মাইনাস x হবে, x মাইনাস 6 না। ঠিক আছে, সবসময় বুটের গতিটা বেশি থাকে, স্রোতের গতির চাইতে বুটের গতিটা সবসময় বেশি থাকে। তাহলে প্রতিকূলের গতি হচ্ছে এইটা। এখন অনুকূলে যাইতে যত সময় লাগে তারা বলতেছে প্রতিকূলে যাইতে তার দ্বিগুণ সময় লাগে, তার মানে 2 একক সময় লাগবে ইনটু 2। এইবার এটা ক্যালকুলেশন করে দিলে আপনার এই যে দূরত্বের সমীকরণ বেগ ইনটু সময়, আমরা ক্যালকুলেশনটা করে দিলে आंसर চলে আসবে, জাস্ট একটা সমীকরণ। এবার ক্যালকুলেশন করলে এখানে কত 6 প্লাস x আর এখানে কত 6 দুগুণে 12 মাইনাস 2x। তো এটা আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে 2 চলে আসলে 3x, আর ওইখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কত 6, অতএব 3 দিয়ে ভাগ করলে 2। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্রোতের গতিটা ছিল কত 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওকে, আমরা জাস্ট একটা সমীকরণ দাঁড় করে ফেলতে পারি ম্যাথগুলো। পরে আসেন দেখি কি বলছে। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার এবং
250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো, খুবই সিম্পল কোশ্চেন, খুবই কনসেপচুয়াল। যদি আপনি এটা জানেন আর কি, অ্যাকসেপ্টেবল ডিসটেন্স বলে একটা কথা আছে, অ্যাকসেপ্টেবল ডিসটেন্স যদি হয় তাহলে সর্বদাই দুইটা দূরত্ব কি হবে, যোগ হবে। তার মানে আমাদের ধরেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 200 মিটার, কেমন, এবং ট্রেনের দৈর্ঘ্য কত, কি বলছে, 250 মিটার একটি ট্রেন। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত, 250। ফাইন, যদিও উল্টা হয়ে গেল বিষয়টা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 হওয়া উচিত ছিল, যাই হোক, হতেই পারে এটা। এখন এই 250 মিটার লম্বা ট্রেন 200 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কতটুকু দূরত্ব আসলে অতিক্রম করতে হবে, আসলে এতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। এতটুকু দূরত্ব বলতে কি, প্ল্যাটফর্মের দূরত্ব প্লাস ট্রেনের নিজস্ব দূরত্ব, ঠিক আছে। তার মানে কত, 450 মিটার। আর আমাদের মূল ক্লাসগুলোতে আমি বারবার বলছি ট্রেনের ম্যাথের ক্ষেত্রে কোন কোন এককগুলো, কোন জায়গাগুলো সবসময় মনে রাখা দরকার, কোন এক্সেপশনাল জায়গাগুলো মনে রাখলে ট্রেনের ম্যাথ সবচেয়ে সহজ হয়। আচ্ছা, অনেকে আনসার করছেন, অপশন ডি বলেছেন, 450 বলেছেন, রিয়াদ তামান্না 450। ওকে, ও সরি 2 হবে ক্যালকুলেশন। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, আমরা পরে দেখি কি বলছে। দেখি, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায়। ফাইন, রাস্তার পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে। তার মানে ধরেন এই হচ্ছে একটা খুঁটি রাস্তার পাশে, এই খুঁটিটাকে অতিক্রম করবে, কে অতিক্রম করবে, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন। তো 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যদি একটি খুঁটিকে অতিক্রম করে, সাপোজ এই হচ্ছে খুঁটি আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, এই হচ্ছে ট্রেনটি খুঁটিটাকে অতিক্রম করে ফেললো, তখন আসলে কি করলো, এটা একটা নেগলিজেবল ডিসটেন্স, মানে খুঁটির দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের সাপেক্ষে খুবই নগণ্য। তাই ট্রেন যখন কোনো খুঁটি, মানুষ, বিন্দু, গাছ এইগুলাকে অতিক্রম করে, তখন ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে। এখন ট্রেনের গতিবেগ ছিল কত, ট্রেনের গতিবেগ ছিল 60 কিলোমিটার পার আওয়ার। আমি আমার ক্লাসগুলোতে সবসময় বলি ট্রেনের ম্যাথ সবসময় একটা সূত্র দিয়ে করবেন, সেই সূত্রের নাম কি, দূরত্ব সমান বেগ ইনটু সময়। এখন ট্রেনের ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু ইউনিট আপনার মাথায় রাখতে হয় আলাদা করে, যেমন দূরত্ব কখনোই কিলোমিটারে হবে না, মিটারে চিন্তা করতে হবে। আর মিটারের সাথে সময়ের সম্পর্ক সেকেন্ডের, মিনিটের না, বা ঘন্টার না। আর ঘন্টা বা আওয়ার সম্পর্ক কার সাথে, কিলোমিটারের সাথে। আর ট্রেনের ম্যাথের ক্ষেত্রে গতিবেগটা সবসময় মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে সবসময়। তো এবার আসেন আমাদের দূরত্ব কত, দূরত্ব তো ট্রেন তার নিজের দৈর্ঘ্য যতটুকু 100 মিটার। এবার আসেন ব্যাগটা কত, ব্যাগটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ভাই, তার মানে আমার তো এইটা মিটারে আছে, তো মিটারের সাথে গতিবেগের সম্পর্ক কিলোমিটারের না, কার, মিটার পার সেকেন্ডের। তাহলে এই কিলোমিটার পার আওয়ার গতিটাকে মাস্ট বি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর সেটা করার ওয়েটা হলো 5/18 দ্বারা গুণ করা। এখন এই 5/18 কোথা থেকে আসছে, এটা বেসিক ক্লাসের আলোচনা, এখানে তো আপনাকে আসলে ওইটা শেখানোর সময় না। কিন্তু আমাদেরকে এবার সময়, আমরা জানি না, সময়টা জানতে চাওয়া হয়েছে, তাই না, অতিক্রম করতে কত সময় লাগবে। এই তো, এই যে জাস্ট মানটা বসিয়ে দিলেন, আলাদা করে একাধিক সূত্র, আলাদা করে টাইমের সূত্র, আলাদা করে স্পিডের সূত্র দরকার নাই, আপনি একটা সূত্রের মধ্যে মান বসিয়ে দেন, এইবার কারাগারি করেন, তাহলেই হয়ে যাচ্ছে। একটু সুপার অ্যাডভান্স কারাগারি করতে হবে, সেটা হচ্ছে কেমন, আপনার এই শূন্য কেটে দিলেন, ফাইন। এই 6 দিয়া এই 18কে কাটলে এখানে থাকে হচ্ছে 3, আবার এই 5 দিয়া এই 10কে কাটলে এখানে থাকে হচ্ছে 2। এখন বুঝতেই পারছেন আড়াআড়ি গুণ করলে আমাদের সময় যেটা আসবে সেটা হচ্ছে 3 দুগুণে 6 সেকেন্ড, ঠিক আছে। সময় কিন্তু সেকেন্ডে বের হবে, কারণ কিলোমিটার পার আওয়ার গতি কিন্তু না, এটা মিটার পার সেকেন্ডে হয়ে গেছে। তাহলে যে সময় আসবে সেটা সেকেন্ডে, দ্যাট মিন্স কত সেকেন্ড, 6 সেকেন্ড। খুবই সিম্পল কোয়েশ্চেন, কিন্তু অনেকের কাছে এগুলা খুবই কঠিন লাগে। কেন লাগে, তার কারণ হচ্ছে ওই যে ভিতরে আরো কিছু গল্প আছে, সেগুলো না জানার কারণে এই 6000 ডিভাইডেড 1000 এত কিছু করার দরকার। হ্যাঁ, এটা হ্যাঁ সুন্দর বলেছেন, যার যেভাবে ভালো লাগে আর সমস্যা নেই, কিন্তু এটা শিখলে অনেক জটিল ম্যাথ গুলো সমাধান করা যায় খুব সহজে। আসার পরে কি বলছে, 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে, ওই ট্রেনের ঘন্টায় গতিবেগ কত। এইবার আমরা একই সূত্র দিয়ে করব। সূত্রটা কি, ওই যে আমরা বলেছিলাম দূরত্ব সমান বেগ ইনটু সময়,
ওটা দিয়েই করি। আচ্ছা, এবার কিন্তু দূরত্বটা দুইটা ভাগে বিভক্ত, কারণ অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য আবার কি অতিক্রম করতে যাচ্ছে, 190 মিটার একটি ট্রেন 160 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে অতিক্রম করতে যাচ্ছে, তাহলে ব্রিজ তো নিঃসন্দেহে আমার কি একটা অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স। তাহলে ট্রেন কি করবে, 160 মিটার দৈর্ঘ্যের ব্রিজকে অতিক্রম করবে প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, সেটা কত 190। বেগ, এবার আসেন বেগ, গতিবেগ। আমাদের কাছে গতিবেগটাই জানতে চাইছে, ঠিক আছে, বেগ জানতে চাইছে, কত সময় লাগবে, বলেছে 20 সেকেন্ড সময় লাগবে ইন্টু 20। এবার এদেরকে আমি যোগ করে দিই, তাহলেই হয়ে যাচ্ছে। এখানে কত 0, 5, 6 আর 9 যোগ করলে কত, এখানে 15 5 হাতের 1, আর এখানে কত 350। তাহলে আমাদের বেগ ইন্টু 20, এবার আপনি কেটে দেন এই 0 এই 0, তাহলে আমাদের কত 35। আচ্ছা, তাহলে মজার ব্যাপার, এখানে একটা মজার গেম আছে দেখেন, ঠিক আছে, আমরা বুঝতেই পারছি আসলে গেমটা কোথায়। আমাদের এই ক্যালকুলেশন করলে বেগ যেটা বের হচ্ছে, এই বেগটা কিন্তু মিটার পার সেকেন্ডে বের হচ্ছে, ঠিক আছে, 35/2, এটা মিটার পার সেকেন্ডে বের হচ্ছে। এখন মিটার পার সেকেন্ডে তো আনসার দেওয়া নাই, তাহলে কিসে দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাদের কি করতে হবে, এই মিটার পার সেকেন্ডটাকে এবার কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, আর ওইগুলো আমরা আমাদের বেসিক ক্লাসগুলোতে শিখিয়ে থাকি যে কেন কিভাবে করতে হয়। এবার আসেন কিলোমিটার পার আওয়ারে নেবেন, এটা মিটার পার সেকেন্ড, তাহলে 18/5 দ্বারা গুণ করে দেবেন, তাহলে দেখবেন এটা কি হয়ে গেল, কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো এইবার আপনি যদি এই 5 দিয়ে 35 কে কাটেন, তাহলে 5 7 35, আর এই 2 দিয়ে যদি 18 কে কাটেন 9, তাহলে 7 নং কত, 7 নং হচ্ছে 63, তার মানে 63 কিলোমিটার পার আওয়ার। এইবার তার মানে আনসার আমাদের কি হবে 63। বুঝতেই পেরেছেন, খুবই সুন্দর কোয়েশ্চেন। দেখেন আমরা কিন্তু নরমালি করে যেটা পাচ্ছিলাম সেটা মিটার পার সেকেন্ড পাচ্ছিলাম, তাই না? আচ্ছা, যেহেতু এইভাবে আনসার নেই, তাই আমরা কিলোমিটার পার আওয়ারে অপশনে আছে, তাই আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিলাম। অপশন সি 63 সেকেন্ড। ওকে, ঠিক আছে, 63 সেকেন্ড, রাইট, থ্যাংক ইউ। আসলে আমরা পরে দেখি কি বলছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 ঘন্টায় যে পথ অতিক্রম করে অনুকূলে 9 ঘন্টায় সেই পথ ফিরে আসতে পারে। এখন ফিরে আসতে 9 ঘন্টায় সেই পথ ফিরে আসতে পারে, প্রতিকূলে 9 ঘন্টায়। স্রোতের বেগ যদি 3 হয় কিলোমিটার পার আওয়ার, তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? এর আগেও একটা কোশ্চেন করে আসছে এই টাইপের, সেম কোশ্চেনে। তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে স্থির পানিতে নৌকার গতিবেগ, আমরা ধরে নিলাম x। এবার আসেন অনুকূলে যদি হয়, তাহলে নৌকার গতিবেগ কিন্তু স্রোতের গতিবেগ কত দেওয়া আছে 3। এবার অনুকূলে যাইতে সময় লাগে কত, ওই তারা বলে দিয়েছে অনুকূলে যাইতে 6 ঘন্টা সময় লাগে, তার মানে বেগ ইনটু সময়, এই হচ্ছে আমাদের দূরত্ব 6 ঘন্টা। এখন এই একই দূরত্ব অতিক্রম করবে, কিন্তু এইবার আমাদের গতিবেগটা হচ্ছে x মাইনাস 3, তার মানে নৌকার গতি মাইনাস স্রোতের গতি, এটা হলো নৌকা স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ। তখন আমার অবশ্যই সময় বেশি লাগবে, তারা বলতেছে সেটা কত 9 ঘন্টা। হ্যাঁ, খুব স্বাভাবিক, কিন্তু দূরত্বটা কি সেম, আর তাকে বেস করে আমরা সমীকরণ করছি। এবার আসেন 3 দুগুণে কত 6, 3 তিরিকে কত 9। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 2x, আর এখানে 3 দুগুণে 6, আর এখানে 3x, 3 তিরিকে কত 9। তো এইবার ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিয়োগ করলে এখানে x হবে, আর ওইখানে 6 বিয়োগ করলে মাইনাস কত 3 হবে। তার মানে 3 তো আর রাখা যাবে না, আমরা মাইনাসটা রাখবো না, আমরা 3 রাখবো। তো আনসারটা আমাদের কি হবে, x সমান না, x সমান এখানে 3 না, আমাদের তো এখানে মাইনাস x, আর এখানে 6 যোগ করলে কত 15, তার মানে সরি, তাহলে আনসারটা আমাদের কত হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, সমীকরণ একটাই, ঠিক আছে। আসেন আমরা পরে দেখি কি বলছে। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 এবং 5 কিলোমিটার। ফাইন। নদী পথে কোন স্থানে একবার অতিক্রম করে ফিরে পুনরায় ওই স্থানে আসতে মোট সময় লাগে 12 ঘন্টা। এখন স্থানটির দূরত্ব কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। খুবই সিম্পল কোয়েশ্চেন, স্থানটির দূরত্ব জানি না, স্থানের দূরত্বটা আমরা কি ধরে নিলাম x। এখন আমাদের এখানে সমীকরণটা কার হবে, মোট কয় ঘন্টা লাগে 12 ঘন্টা। x কিলোমিটার যাইতে এবং ফিরে আসতে মোট কয় ঘন্টা লাগছে 12 ঘন্টা লাগছে। এই হচ্ছে ধরেন x কিলোমিটার দূরত্ব। আপনি যদি স্রোতের অনুকূলে যান তাহলে আপনার যে সময়টা, সেই সময়ের সূত্রটা কি হবে, দূরত্ব ভাগ গতিবেগ।
তাহলে অনুকূলের গতি হবে কি 10 প্লাস 15। আবার যদি আপনি প্রতিকূলে এই একই দূরত্ব ফিরে আসেন তখন আপনার সময় কত, x ডিভাইডেড, দ্যাট মিন্স দূরত্ব ডিভাইডেড প্রতিকূলের গতি। প্রতিকূলের গতি মানে কি 10 মাইনাস 5, আর এই দুইটা সময় যোগ করে দিলে আসলে কত, 12 ঘন্টা। তাহলে x ডিভাইডেড 10 আর 5 যোগ করলে কত, 15। তাহলে এটা হলো যাইতে আমার যে সময়টা লাগছে, প্লাস এই একই দূরত্ব ফিরে আসতে সময় লাগছে কত, 10 মাইনাস 5 দিয়ে ভাগ করলে 5 সমান কত, 12 ঘন্টা। यस, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি এখানে 15 লসাগু নেই তাহলে এখানে থাকছে হচ্ছে x প্লাস 3 5 15 আর এখানে কত, 12, 5 12 60। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে 4x আর এখানে হচ্ছে 15 ইন্টু কত, 12। অতএব আমরা ক্যালকুলেশন করলে এই 4 দ্বারা এখানে যদি আমরা কাটি 3 4 12, দ্যাট মিন্স x এর ভ্যালু 3 পন্ডং কত, 45। তাহলে আমাদের এখানে দূরত্বটা কত কিলোমিটার, 45 কিলোমিটার। দেখেন সমীকরণ ম্যাথ গুলোকে খুব সহজ করে দেয়। যারা এইসব ম্যাথ ঐকিকক্রমে করেন তারা কিন্তু খুব খুব কষ্ট বুক করছেন, মানে এত লেখালেখি, এত চিন্তা, এত কিছু করা লাগে না। সমীকরণ খুবই ইজি একটা ক্যালকুলেশন এই টাইপের ম্যাথ গুলো করে ফেলার জন্য। আচ্ছা, আপনি 15 বলেছেন, বিথি ঠিক আছে, 15 বলেছেন, 45। আচ্ছা, পরবর্তীতে 45 মিস্টার রিয়াদ বলেছেন 45, রাইট। সবাই বুঝতে পারছেন এগুলা খুব সিম্পল কোশ্চেন, খুব সহজে করা যায় এবং এগুলা প্রাইমারিতে সবসময় থাকবে। এবার দেখেন কি বলছে, একটি লঞ্চের বেগ 18 কিলোমিটার এবং স্রোতের বেগ 6 কিলোমিটার। নৌকাটি 48 কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে মোট কত সময়? মানে আগের কোশ্চেনটা ঠিক রিভার্স, ঠিক আছে। এবার আপনার দূরত্ব দেওয়া আছে, মোট সময় বের করতে বলছে। তাহলে এবার আমরা একটু ফাস্ট করে ফেলি। আমাদের দূরত্বটা কত, 48। স্রোতের অনুকূলে গেলে আমাদের সময় কি লাগবে, দূরত্ব বাই গতিবেগ। অনুকূলে গতি কি হবে, 18 প্লাস 6, এইটা প্লাস তারা বলতেছে 48 কিলোমিটারই যাবে। তো এইবার প্রতিকূলে যদি যায় তাহলে কি হবে, 18 মাইনাস 6, এই হলো মোট সময়। এটা দিয়ে ক্যালকুলেশন করলে এখন হয়ে যাচ্ছে। তার মানে এখানে 48 কে আমরা ভাগ দিব হচ্ছে 18 আর 6 যোগ করলে কত, 24। আর এইখানে 48 কে আমরা ভাগ দিব হচ্ছে 18 6 বিয়োগ করলে কত, 12। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে কত, 2, আর এখানে থাকবে হচ্ছে আমার 24 দুগুণে 48, 3 12 4 12 48। তার মানে 2 আর 4 যোগ করলে কত, 6 ঘন্টা। তাহলে আমাদের মোট কত ঘন্টা সময় লাগবে, 6 আওয়ার টাইম আমাদের লাগবে। আচ্ছা, আমরা একটু দেখি সবাই আনসার করছেন। এইসব ম্যাথ অপশন ধরে করলে টাইম কনজিউম কম হয়। হ্যাঁ, নিশ্চয়ই আপনি অপশন ধরেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরে আমরা দেখি 6 ঘন্টা। ওকে, সবাই পারছেন। আমরা নেক্সট দেখি কি বলছে। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। ফাইন। নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, আপনি কত কিলোমিটার যাচ্ছেন, সাপোজ এই হচ্ছে আমাদের 33 কিলোমিটার। এই 33 কিলোমিটার আপনি যাচ্ছেন, ধরেন কোনে কি বলছে, স্রোতের অনুকূলে যাইতে কয় ঘন্টা লাগে, 33 ঘন্টা, সরি 3 ঘন্টা লাগে, তাই না? তাহলে স্রোতের অনুকূলে যদি যায় তাহলে নৌকার কার্যকরী গতিবেগ কি হবে, স্রোতের গতি প্লাস নৌকার গতি। তাহলে আমাদের এখানে স্থির পানিতে নৌকার গতিবেগ দেওয়া আছে কত, 7, আর স্রোতের গতিবেগটা কত আমাদের কাছে সেটা বলা নেই। তাহলে আমরা ধরে নিলাম স্রোতের গতিবেগটা কত, x। এখন এই স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে 7 প্লাস x, আর সে যদি এই 33 কিলোমিটার যায় তাহলে তার সময় লাগে কত, সময়টা কিভাবে বের করতে হয়, দূরত্ব ভাগ গতিবেগ। দূরত্ব 33 কিলোমিটার আর অনুকূলের গতি হচ্ছে কত, 7 প্লাস x। এতে যে সময়টা লাগে সেই সময়টা কত, 3 ঘন্টা তারা বলে দিয়েছে। তাহলে সমান 3, এই 3 দ্বারা এটাকে ভাগ করলে এখানে কত হচ্ছে, 11। 11 থেকে 7 বিয়োগ করলে পরবর্তী লাইনে আমরা আরো ফাস্ট বলতে পারি x এর ভ্যালুটা কত, 4। দ্যাট মিন্স স্রোতের গতিটা কত, 4 কিলোমিটার। এখন তারা আমাকে বলতেছে ফিরে আসার সময় কত ঘন্টা সময় লাগবে। দ্যাট মিন্স এইবার এই 33 কিলোমিটারই ফিরে আসবেন, তবে কি স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ হলো নৌকার গতি মাইনাস স্রোতের গতি, কত, x এর মান 4, তার মানে কত, 3। অতএব 33 কে যদি আমরা এখানে 3 দ্বারা ভাগ করি তাহলে কত ঘন্টা লাগছে, 11 ঘন্টা সময় লাগছে
ফিরে আসতে প্রতিকূলে, ঠিক আছে। দেখেন এই টাইপের কোয়েশ্চেন গুলোই কিন্তু পরীক্ষায় পাবেন। আমার তো মনে হচ্ছে এইগুলো থেকে যদি আসে আর কি, তাহলে স্রোতের নৌকার যে ম্যাথ গুলো এখান থেকে একটা পেয়ে যাবেন আশা রাখছি। এবার আমরা কাজের কয়েকটা ম্যাথ দেখাই, ঠিক আছে। এখানে কি বলছে, 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে, ফাইন। 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজটি করতে কত সময় লাগে? আমি বেসিক ক্যালকুলেশনে সবসময় এই কথা বলে থাকি, ও মানে হচ্ছে যোগ বোঝাবে আর বা মানে হচ্ছে সমান সাইন রিপ্রেজেন্ট করবে, কেমন? তাহলে এই কোশ্চেনটা খুব দ্রুত কিভাবে করা যায়, এটা যদি আপনারা যারা শর্টকাট পছন্দ করেন তাদের জন্য ক্যালকুলেশনটা হচ্ছে এরকম। যদি আমি শর্টকাট সূত্রটা লিখে দেই এখানে, দিন ডিভাইডেড এবং এবং তো না, এখানে ও আছে, তাহলে ও ডিভাইডেড বা আবার ও ডিভাইডেড বা, এটা হয়তো অনেকেই কিছু একটা বুঝেন নাই বা এটা কি বোঝাচ্ছে, শর্টকাট এটা বোঝা যাবেও না, যারা শর্টকাট পছন্দ করেন তাদের জন্য এটা। তাহলে দিন মানে কত দিন, তারা বলছে এখানে 60 দিন, তার মানে 60। এবার আসেন ও মানে কি, ও মানে হচ্ছে এই যে ও সাইনটা আছে, ও এর বাম পাশে কত আছে 11, তাহলে ও এর রিপ্লেসমেন্টে এখানে কি বসবে 11 বসবে। এবার আসেন বা, বা মানে কোথায় এখানে, তাহলে বা এর বাম পাশে কত আছে 3, তাহলে এখানে বসবে হচ্ছে 3। এবার আসেন ও এর ডান পাশে কত আছে, ও এর ডান পাশে 27। আমার কাছে এইসব শর্টকাট হাস্যকর লাগে, যদিও বেসিকটা খুব জরুরি। এবার বা এর ডান পাশে কি আছে 9, এবার আপনি ক্যালকুলেশন করলে আনসারটা চলে আসবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 60, এখানে হচ্ছে 11 ডিভাইডেড কত 3, আর 3 নং কত 27। এর পরবর্তীতে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 60, আর এইখানে আমাদের 3 থাকতেছে 11, আর 3 3 9, 9 আর 11 যোগ করলে কত হবে 20। এই 20 দিয়ে এই 60 কে কাটবে 3, আর এই 3 3 যদি গুণ করেন 3 3 কত 9 দিন, তার মানে কতদিন সময় লাগবে 9 দিন সময় লাগবে। কারা, ওই 11 জন পুরুষ এবং 27 জন বালক যদি সেই কাজটা করে। আমি জানি কারোরই কিছুই ঢুকে নাই মাথায়, এসব শর্টকাট ঢুকবে না, তবে এইটাও লাগে পরীক্ষায় খুব দ্রুত ক্যালকুলেশন করতে গেলে। কারণ পরীক্ষার হলে আপনি যেভাবেই হোক আনসার করাটা হলো জরুরি, তবে আগে বেসিকটা যদি ক্লিয়ার থাকেন তাহলে আমাদের এই শর্টকাট গুলো অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমাদের এইগুলো দরকার আছে, শর্টকাটও দরকার আছে পরীক্ষায় দ্রুত আমাদের ক্যালকুলেশন গুলো করতে যদি যান। এখন এই কোশ্চেনে যদি বলেন যে আমি নরমালি ক্যালকুলেশনটা করব কিভাবে, নরমালি ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে 2 প্রকারের ইউনিট আছে। 2 প্রকারের ইউনিট মানে কি, পুরুষ আছে এবং কি আছে বালক আছে। তাহলে আমাদের 2টা এককে রেখে কাজ করা যায় না ইউনিটারি প্রসেসে, ঐকিক নিয়মে একটা এককে নিয়ে আসতে হয়। তার মানে সবাইকে বালক চিন্তা করতে হবে, আদারওয়াইজ সবাইকে পুরুষ চিন্তা করতে হবে। এখন কোনটা করতে পারেন, যে কোনটাই করতে পারেন, তবে এমনটা করেন যেটা করলে ফ্র্যাকশন আসবে না। তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন, এখানে দেখেন কত আছে 27, তো 27 মানে ও এর ডান পাশে কি আছে 27, তাহলে বা এর ডান পাশে কত আছে 9, তার মানে 9 এর গুণিতক কি 27 না, অবশ্যই 9 এর গুণিতক 27। তার মানে আপনি এই কাজটা করতে পারেন যে বালককে পুরুষে কনভার্ট করলে তাহলে আর ফ্র্যাকশন হবে না ম্যাথ, এবং দ্রুত ক্যালকুলেশন করা যাবে। কারণ এইখানে দেখেন বা এর বাম পাশে এবং ও এর বাম পাশে এরা কিন্তু একে অন্যের গুণিতক না। তাহলে অনেকে প্রশ্ন রাখেন যে আসলে কিভাবে বুঝবো যে কাকে কনভার্ট করলে ফ্র্যাকশন আসবে না, তো বুঝার ওইটা হচ্ছে আমি যেটা বললাম আর কি, ও এর ডান পাশে এবং বা এর ডান পাশে এরা এবং বাম পাশে ওদের কোনোটা অংশ যদি একে অন্যের গুণিতক হয়, তাহলে যেটা গুণিতক হয় ওদেরকে মিলাবেন। তার মানে আমরা আসলে এখানে কি জানতে চাইছে, আমাদের 11 জন পুরুষ, ঠিক আছে 11 জন পুরুষ, ও মানে প্লাস কতজন 27 জন কি বালক, যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগে। আমাদের এখন কাজ হচ্ছে পুরুষ অথবা বালক এগুলোকে একই ইউনিটে নিয়ে আসা, অথবা সবাইকে পুরুষ অথবা সবাইকে বালক। তো আমরা বুঝাইছি যে কি করলে দশমিক আপনার ফ্র্যাকশনে মেথ আগাবে না, আমরা আমরা বালককে পুরুষে কনভার্ট করি। তাহলে বালক আমাদের এখানে কয়জন আছে দেখেন তো, 9 জন বালক, তার মানে 9 জন বালক সমান আমরা কি বলতে পারি 3 জন পুরুষ বলতে পারি, তাই না, ফাইন। এবার আসেন তাহলে একজন বালক সমান কি হবে, নিশ্চয়ই এটা বলবেন 3/9। অতএব আমাদের বালক কয়জন, এই যে 27 জন, তাহলে 27 জন বালক সমান আমরা কি বলবো 3/9 ইন্টু কত 27। এবার 3 নং কত 27, 3 3 কত 9, তার মানে 27 জন বালক আর 9 জন পুরুষ একই কথা, ঠিক আছে। তার মানে আমরা এবার বালককে পুরুষে
চিন্তা করতে পারি। তার মানে যে জায়গায় বালক আছে সেই জায়গায় এখন আমি 27 জন বালক না বলে কয়জন পুরুষ বলবো? 9 জন পুরুষ বলবো। আর এক্সিস্টেন্ট আমার কয়জন পুরুষ আছে? 11 জন পুরুষ আছে। দেখেন এবার উভয় সেম ইউনিট হয়ে গেল না? আচ্ছা, তার মানে 11 আর 9 যোগ করলে আমাদের কত আসতেছে? 20। তাহলে 20 জন পুরুষ যে কথা, 11 জন পুরুষ এবং 27 জন বালক একই কথা। এবার আসেন পুরুষকে ধরে কাজ করছে না, এবার আসেন আমরা একটু দেখি 3 জন পুরুষ মিলে যদি কাজ করে কত দিনে করতে পারে? 60 দিনে করতে পারে। এবার আমরা ইকুয়েশনটা এইভাবে সাজাইতে পারি, 3 জন পুরুষ একটি কাজ করলে লাগে কয়দিন? 60 দিন। তাহলে এই যে 3 জন পুরুষ ইনটু 60, এই যে গুণফলটা, এটা কি বোঝায়? ওই কাজের টোটাল ইউনিটটাকে বোঝায়, পুরো কাজটাকে বোঝায়। তাহলে এই সেম ইকুইভ্যালেন্ট কাজ, সেই একই কাজ করবে, তবে কয়জন পুরুষে করবে? 20 জন পুরুষে করবে। জানতে চাওয়া হয়েছে কতদিন লাগবে, জানি না কতদিন লাগবে, ধরে নিলাম x দিন লাগবে। খুব সহজে হয়ে গেল ক্যালকুলেশন। এবার আপনি ক্যালকুলেশন করেন, পুরুষ পুরুষ কেটে দেন, আর আপনি এখানে 20 দিয়ে 60 কে কাটেন 3, অতএব x এর ভ্যালু 3 তিরিকে কত? 9। তার মানে কয় দিনে কাজটা শেষ হচ্ছে? 9 দিনে। খুবই সিম্পল। ঠিক আছে, আমি বেসিক এবং শর্টকাট দুইটা আলোচনাই করলাম, কারণ এগুলো আপনাদের অনেকেই কমপ্লিকেটেড লাগে, তাই আমি দুইটা আলোচনা করে এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার আসেন আমরা দেখি যে এবার কিন্তু আগের কোশ্চেনটা বা ও দেখছিলাম, এবার দুইটাই কি দেখবো? ও দেখবো। তাহলে কিভাবে করা যায়? এখানে বলছে যে 10 জন যুবক ও 5 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। তাহলে 20 জন যুবক এবং 10 জন বালক ওই কাজ করলে কতদিন লাগবে? সহজ ওয়ে হচ্ছে এইখানে 10 জন যুবক প্লাস ও মানে প্লাস 5 জন বালক এই একটি কাজ করলে কয়দিন লাগে? 10। তাহলে 10 জন যুবক প্লাস 5 জন বালক কিন্তু 10, এটা কি বোঝায়? ওইটা হোল কাজটাকে রিপ্রেজেন্ট করে, পুরো কাজটাকে। এখন সেম এই ইকুইভ্যালেন্ট একই কাজটা করবে, তবে কারা করবে? 20 জন যুবক প্লাস 10 জন বালক মিলে করবে। প্রশ্ন হচ্ছে কতদিন লাগবে? জানি না কতদিন লাগবে, ধরে নিলাম x দিন লাগবে। এবার আপনি ক্যালকুলেশন করেন। তো আমরা যদি আরেকটা লাইন বাড়াইতে চাই, আমি পরে বলছি আরো দ্রুত কিভাবে এই চিন্তাটা করা যায়। বালক এখানে 10 আর এখানে 2 কমন যায়, তাই না? তাহলে এখানে থাকে হচ্ছে 10 জন যুবক প্লাস 5 জন বালক ইন্টু x। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে 10 জন যুবক প্লাস 5 জন বালক, 10 জন যুবক প্লাস 5 জন বালক আমরা ওই পাশ থেকে ভ্যানিশ করে দিতে পারি। এই 2 দিয়া এই 10 কে কাটলে আমাদের থাকছে কত? 5। অতএব x এর ভ্যালুটা কত চলে আসছে? 5। এবার আসেন আমরা এ না করে যদি আমরা একটু ভেবে চিন্তে ক্যালকুলেশন করতে যাই, তাহলে আরো দ্রুত করা যায়। খেয়াল করে দেখেন তো, 10 জন যুবকের জায়গায় কয়জন যুবক হয়েছে? 20 জন যুবক। কয় গুণ বেড়ে গেছে? 2 গুণ। 5 জন বালকের জায়গায় কয়জন বালক হয়েছে? 10 জন। তার মানে কয় গুণ বেড়ে গেছে? 2 গুণ। তাহলে যেহেতু 2 গুণ বেড়ে গেছে, তাহলে সময় কম লাগবে। লোক বাড়ছে, সময় কম লাগবে। লোক কত অনুপাতে বাড়ছে? 2 গুণ অনুপাতে বাড়ছে। তাহলে আপনি 10 এর অর্ধেক টাইম লাগবে। তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত? 5 দিন লাগবে। ইয়েস, তাহলে এই ম্যাথটা আপনি না করে আনসার করতে পারেন। ঠিক আছে, 10 এর অর্ধেক, দ্যাট মিন্স 5 দিন লাগবে। ডাবল করে বাড়ছে, তাহলে সময় অর্ধেক হয়ে যাবে। ফাইন, এই ছিল আজকে আমাদের মোটামুটি কত 29টার মতো কোশ্চেন। আমাদের বীজগণিত এবং পাটিগণিতের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো থেকে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা রাখছি এই জায়গাগুলো থেকে, এই কনসেপ্ট গুলো থেকে আপনারা হুবহু পরীক্ষায় কমন পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, ক্যারিয়ার ম্যাপের সাথে থাকবেন, আমাদের পেজে লাইক এবং কমেন্টস করবেন, তাহলে আমাদের যে ক্লাসগুলো হবে আপনাদের ফ্রি ক্লাসগুলো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভকামনা রইল। টাটা, বাবাই।